আজকের আলোচ্য বিষয় তড়িৎ বিভব চ্যাপ্টারের মধ্যে সমবিভব তল। এবার এর মধ্যে আলোচিত বিষয়গুলি হল সমবিভব তলের সংজ্ঞা, সমবিভব তলের বিভিন্ন রকম আকার ও গঠন, সমবিভব তলের বৈশিষ্ট্যসমূহ। পরীক্ষা দ্বারা প্রমাণ, যে কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠতল সমবিভব তল হয়। পরীক্ষা 2, যে কোনো আহিত পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বিভব ধ্রুবক হয় এবং এই বিভব ইহার পৃষ্ঠের বিভবের সমান হয়। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। এরপর সমবিভব তল। সমবিভব তল কাকে বলে? কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা তলের প্রতিটা বিন্দুতে যদি বিভবের মান সমান হয় তাহলে সেই তলটাকেই বলা হবে সমবিভব তল। এবার আজকের আলোচনায় আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে এই সমবিভব তলটা কীরূপ হয়। তা এখন আসি সংজ্ঞায়। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তলের প্রতিটি বিন্দুর তড়িৎ বিভব সমান হলে ওই তলকে সমবিভব তল বলে। ইকুইপোটেনশিয়াল সারফেস। এই সমবিভব তলের আকৃতি, প্রকৃতি বা অবস্থান নির্ভর করে মাধ্যমের উপর, আধানের পরিমাণের উপর, আধানের অবস্থান বা আধান বণ্টনের উপর। সমবিভব তলের গঠনটা যে আধান বণ্টনের উপর নির্ভর করে তা আমরা এই উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। একটা বিন্দু আধানের ক্ষেত্রে কীরকম হয়? বিন্দু আধানের ক্ষেত্রে সমকেন্দ্রিক কতগুলো গোলক হয়। এটা আমাদের ছবিতে বৃত্ত মনে হচ্ছে বটে, এটা 2Dতে, কিন্তু এটা সবসময় কল্পনা করতে হবে 3Dতে, 3 ডাইমেনশনালি কল্পনা করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি এক একটা গোলক। সেই গোলকের প্রতিটা বিন্দুতে বিভব সমান। এই গোলকের এই ছোট গোলকটার প্রতিটা বিন্দুতে বিভব যা, এই বড় গোলকের প্রতিটা বিন্দুতে বিভব কিন্তু কম হবে। যত দূরত্ব বাড়বে তত বিভব কমতে থাকে। কিন্তু এই একটা গোলকের উপর যে বেশি বিভবটা, সেটা যা প্রতিটা বিন্দুতে তাই থাকবে। পরের যে গোলকটাতে তার বিভবের পরিমাণ একটু কমে যাবে, কিন্তু ওই গোলকেরই প্রতিটা বিন্দুতে কিন্তু ওই কমে যাওয়া বিভবের মানটা কিন্তু একই থাকবে। আবার পরের গোলকটাতে কী হবে? বিভব কমে যাবে, কিন্তু প্রতিটা বিন্দুতে বিভবটা একই থাকবে। তাহলে এখানে সমবিভব তলের প্রকৃতিটা কি হলো? একটা গোলক হলো, সমকেন্দ্রিক কতগুলো গোলক। কার ক্ষেত্রে? বিন্দু আধানের ক্ষেত্রে। যেই আমরা একটা লিনিয়ার নেব, একটা পরিবাহী তার নেব, তাতে যদি আধান থাকে, তার দরুন যে সমবিভব তলটা হবে সেগুলো কিন্তু এক একটা চোঙাকার হবে। সম অক্ষ বিশিষ্ট কতগুলি চোঙ হবে। এখানেও ঠিক তাই। এই ছোট চোঙটার ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে বিভবের মান বেশি, তার থেকে বড় বিভবে এই বড় চোঙের প্রতিটা বিন্দুতে বিভবের মানটা কম হবে, কারণ যত দূরত্ব বাড়তে থাকে বিভবের মানটা কমতে থাকে। কিন্তু সেই কমে যাওয়া বা বেড়ে যাওয়া বিভবগুলো যে চোঙের, সেই চোঙের প্রতিটা বিন্দুতে, সারফেসের উপর প্রতিটা বিন্দুতে কিন্তু সেই বিভবের মানটা সমান থাকবে। সেই জন্য এগুলোকে সমবিভব তল বলা হবে। এখানেও গোলকগুলাই হচ্ছে সমবিভব তল, এখানে হচ্ছে চোঙের তলটাই হচ্ছে সমবিভব তল। এরকম আমরা আরও আধান বণ্টনের ক্ষেত্রে পরে আমরা দেখব যে দুটো আধান যদি হয়, সমপ্রকৃতির যদি দুটো আধান হয়, তার সমবিভব তলের প্রকৃতিটা কেমন হবে সেটা পরে দেখাবো। আবার দুটো যদি বিপরীত আধানগ্রস্ত হয়, তার সমবিভব তলের প্রকৃতি কেমন হবে সেগুলো আমরা পরে দেখাচ্ছি। তার মানে এই আধান বণ্টনের উপর কি নির্ভর করে? সমবিভব তলের প্রকৃতি বা গঠনটা কেমন হবে সেটা নির্ভর করে। আবার আধানের পরিমাণের উপরেও নির্ভর করে। আমি যদি এখানে আধানের পরিমাণটা বাড়িয়ে দেই, 2Q যদি করে দেই, তাহলে কি এবার আরও বেশি সংখ্যক বলরেখা নির্গত হবে। তাহলে এখানে যে বিভব পার্থক্যে, একই বিভব পার্থক্যের দূরত্বে যদি আমরা গোলকগুলোকে রাখি, তা সেক্ষেত্রে দেখা যাবে
এই গোলকগুলো কিন্তু খুব ঘন হবে। যেহেতু তড়িৎ বলরেখা ঘন, তাহলে একই বিভব পার্থক্যের ডিফারেন্সে এই সমবিভব তলগুলোও কিন্তু ঘন হবে। আধানকে দ্বিগুণ করলে বলরেখার সংখ্যাটাও কি হবে? দ্বিগুণ হবে। আগে যদি এই তলগুলোর মধ্যে ডিফারেন্স যদি 1 ভোল্টের করে থাকতো, তাহলে এখন ওই একই 1 ভোল্টের তফাতে ঘন ঘন আমরা সমবিভব তলটা দেখতে পাব। যত আধানের পরিমাণ বাড়বে তত সমবিভব তলের সংখ্যাটাও বাড়তে থাকবে, এবং যে জায়গাটায় খুব ঘন হবে সেই জায়গাটা আমরা কল্পনা করেই নিতে পারি সেই জায়গার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটাও বেশি হবে। এই সমবিভব তলের সংখ্যা একই বিভব পার্থক্যে তখন আগের তুলনায় বেশি হবে। তার মানে আধানের পরিমাণের উপরেও এই সমবিভব তলটা নির্ভর করে। তাছাড়াও আরেকটা জিনিস পাবো, এই সমবিভব তল যত ঘন হবে সেই জায়গার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে বেশি সেটা আমরা বুঝতে পারবো। দূরের দিকে যত পাতলা হবে বুঝতে হবে ওখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটাও কম হবে। আগের ছবির ক্ষেত্রে এগুলো পাতলা ছিল দূরের দিকে, সুতরাং ওখানে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানটা কম ছিল, এখন তার তুলনায় বেশি। প্রতিটা বিন্দুতেই তার তুলনায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা বেশি হবে। এরপর সমবিভব তলের কতগুলো বৈশিষ্ট্য, যেমন সমবিভব তলের ওপর এক বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি কোনো আধানযুক্ত কণিকাকে নিয়ে যাওয়া হয় তাহলে তার দরুন কোনো কার্য হয় না। সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। আমরা স্থিতিশক্তির বা বিভব পার্থক্যের যে সংজ্ঞাটা আমরা জানি, সেই সংজ্ঞা ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটাকে কাজে লাগিয়েই আমরা এই প্রমাণটা খুব সহজেই করতে পারি। কোনো একটা সমবিভব তল, তার একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, এই বি থেকে এতে একক আধানকে নিয়ে যেতে যে কার্যটা করা হবে সেটাই হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে স্থিতিশক্তি বা বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃতকার্য বাই টেস্ট চার্জের আধান। তার মানে একক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করা হয়, আর তড়িৎ বল দ্বারা যে কার্য করা হবে সেটা আবার নেগেটিভ হবে। ডব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক ওয়ার্ক বাই কিউ জিরো। এটারও একটা জেনারেল ফর্ম আমরা পেয়েছিলাম, এইটা সমান হয় মাইনাস ই ডট ডিআর, আর এ থেকে বিতে করতে গেলে এখানে একটা ইন্টিগ্রেশন দিতে হবে, তবে এটা এ থেকে বি পর্যন্ত কার্যটাকে বোঝাবে। সমবিভব তলের সংজ্ঞা অনুযায়ী এ বিন্দুর বিভব যা বি বিন্দুরও বিভব তাই, তার মানে এদের বিয়োগফলটা কী হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকেই আমরা পেয়ে যাচ্ছি যে বাহ্যিক বলের দ্বারা কার্যটা কী হবে? শূন্য হবে। ইকুয়েশন এই দুটোর ক্ষেত্রে আবার কী হবে? তড়িৎ বলের দ্বারা কার্যটাও শূন্য হবে। তাহলে যেই কার্যই করি না কেন তড়িৎ বলের দ্বারা অথবা বাহ্যিক বলের দ্বারা, যেই বলের দ্বারাই কার্য করি না কেন সমবিভব তলের উপরে এক বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যাওয়ার দরুন কার্যটা কী হবে? সবসময়ই শূন্য হবে। এবার দ্বিতীয় একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সর্বদা সমবিভব তলের লম্বাভিমুখী হয়। এটাও আমরা এই সূত্র থেকেই প্রমাণ করতে পারি। খুব ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে যদি ধরি ডিডব্লিউ সমান হচ্ছে মাইনাস ই ডট ডিআর, ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী হবে? এদের মান নিলে কস থিটা হবে। এবার আমরা আগের বৈশিষ্ট্য থেকেই পেলাম যে কোনো কার্যই হোক না কেন সমবিভব তলের উপরে সেটা সবসময়ই শূন্য হয়।
তাহলে 0 সমান হচ্ছে মাইনাস ই ডিআর কস থিটা। কস থিটা সমান 0, অতএব থিটা সমান 90 ডিগ্রি হবে। এখানে ছোট্ট দৈর্ঘ্য আমরা যদি ডিআর ধরি আর ই এর অভিমুখ এই দিকে হবে, এদের মধ্যে অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি হবে। তার মানে সমবিভব তলের লম্বাভিমুখী সবসময়ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে। এর আরেকটা বিকল্প প্রমাণ, আমরা ধরে নিলাম লম্বামুখী নেই, এই তলের সঙ্গে এটা থিটা কোণ করে আছে যদি ভাবি, তা এই এ আর বি যদি খুব কাছাকাছি বিন্দু হয় তাহলে এই প্রতিটা বিন্দুতে এর মানটা একই থাকবে। তখন একটা একক ধনাত্মক আধানকে এখান থেকে এখানে নিয়ে যেতে যে কার্যটা হবে সেটা হচ্ছে বল গুণিত বলের অভিমুখে সরণ। এটা একক আধানকে নিয়ে যাওয়ার দরুন একক আধান যে বল অনুভব করে সেটা যেহেতু ই, তাহলে এ বি বরাবর যে বলটা একক আধানের উপর বলটা ই কস থিটা হবে ইন্টু ওই সরণ, ক্ষুদ্র সরণ এ বি। কৃতকার্য সবসময় 0 হয়, তাহলে এখানে আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকেও আমরা পাচ্ছি কস থিটা সমান কী হবে, 0 হবে। অতএব থিটা সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যে ধরে নিয়েছিলাম সমবিভব তলের সঙ্গে থিটা কোণে যাবে, কিন্তু আমরা ম্যাথমেটিকে পেলাম ওই থিটার মানটা 90 ডিগ্রি হবে। অ্যাকচুয়ালি তাহলে লম্ব বরাবর সমবিভব তলের লম্ব বরাবর হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বা বলরেখার অভিমুখ, এরকম অ্যাঙ্গেলে থাকবে না। এবার আরেকটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করব, সেটা হচ্ছে দুটি সমবিভব তল পরস্পরকে কখনোই ছেদ করবে না, ঠিক তড়িৎ বলরেখার ধর্মের মতোই। যদি ধরে নেই এই একটা সমবিভব তল আরও একটা সমবিভব তল পরস্পরকে ছেদ করল, আর এই সমবিভব তলের মানটা যদি আমরা ধরি 100 ভোল্ট, আর এই সমবিভব তলের মানটাকে যদি আমরা ধরি 80 ভোল্ট, তাহলে এই বিন্দুতে এই রেখার দরুন বিভব হয়ে যাচ্ছে 100 ভোল্ট, আর এই সমবিভব তলের দরুন হয়ে যাচ্ছে 80 ভোল্ট। তাহলে একই বিন্দুতে কখনোই তড়িৎ বিভবের মান আলাদা হবে না। আলাদা হলেই তাহলে তড়িৎ ক্ষেত্রকে তড়িৎ বিভব দ্বারা কখনোই ব্যাখ্যা করা যেত না। অবশ্য দুটোই যদি সমবিভব তল মানে একই বিভবের যদি হয়, এটাও 100 ভোল্ট এটাও যদি 100 ভোল্ট, তখন এই বিন্দুতে দুটো বিভবই সমান হচ্ছে। সুতরাং বিভব দিয়ে না বলে আমাদের বলতে হবে তড়িৎ ক্ষেত্র দিয়ে। একটু আগেই প্রমাণ করেছি যে সমবিভব তল থেকে তড়িৎ প্রাবল্য অভিমুখটা লম্বাভিমুখে হয়, তাহলে এই তলের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে কোথায় হবে, এর লম্ব বরাবর এই বরাবর হবে। এটা যদি আমরা 1 নম্বর ধরি, তাহলে 1 নম্বরের দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই বিন্দুতে E1 হবে। এই কালো রঙের সমবিভব তলের ওই বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে, এই তলের লম্ব বরাবর হবে। আমরা 2 নম্বর সমবিভব তল ধরি, তাহলে এইটা হবে E2। তাহলে একই বিন্দুতে কি হয়ে যাচ্ছে, দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়ে যাচ্ছে, এবং মানের দিক থেকে সমান হলেও কি হবে, এদের যেহেতু দিক আলাদা, সুতরাং ওটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাও আলাদা হবে, দিকের জন্য ওটা আলাদা। সুতরাং একই বিন্দুতে কখনোই দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া সম্ভব নয়। সুতরাং কখনোই দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করবে না। সমবিভব তলের আরও একটি বৈশিষ্ট্য, পরিবাহীর পৃষ্ঠে আধান সর্বদা স্থির থাকে, মানে তড়িৎ সাম্যে থাকে। এটা যদি সমবিভব তল ভাবি, এর এইখানে একটা বিন্দু এ, এটা একটা বি বিন্দু। এটা যদি দুটো বিন্দুর বিভব সমান না হতো, VA গ্রেটার দেন যদি VB হতো,
তাহলে আধান এদিক থেকে এ থেকে বি এর দিকে যেত, তার দরুন কি হতো, একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হতো এবং এই তড়িৎ প্রবাহটা চলতে থাকতো যতক্ষণ না এই দুটো বিন্দুর বিভব সমান হচ্ছে। তড়িৎ প্রবাহ দেখা দিত, কিন্তু আমরা কখনোই তড়িৎ প্রবাহ দেখতে পাই না। সুতরাং আমরা বলতে পারি সমবিভব তলে আধানগুলো সব যে যার জায়গায় কী হয়, স্থির থাকে। তার মানে ওপরের পৃষ্ঠের আধানগুলি একটা তড়িৎ সাম্যে থাকে। বাস্তবে এই প্রবাহ হয় না, সুতরাং পৃষ্ঠের আধানগুলি তড়িৎ সাম্যে থাকে। একটি পরিবাহীর তল যে সমবিভব তল, তা আমরা একটা পরীক্ষা দ্বারা দেখাবো। তা এটা একটা বিভিন্ন বক্রতাযুক্ত একটা পরিবাহী, যেটাকে একটা অন্তরক স্ট্যান্ডের উপর রাখা আছে। এই পরিবাহীতে ধনাত্মক আধান দিলে আমাদের জানা আছে যেদিকটায় বক্রতা বেশি সেদিকেই আধান বেশি পরিমাণে সঞ্চিত হয়, আর এদিকটায় বক্রতা কম হওয়ায় এখানে আধানের ঘনত্বটা কম হবে। তা মনে হতে পারে যে এই তলের এই বিন্দুতে বোধহয় বিভব বেশি হবে, এই বিন্দুতে যেহেতু আধান কম সুতরাং এই বিন্দুতে বিভব কম হবে, কিন্তু তা নয়। এই পরিবাহীর তলের সমগ্র বিন্দুতেই বিভবটা কিন্তু সমান থাকে। আমরা এটা একটা তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে সহজেই এটা প্রমাণ করতে পারি। আরেকটা কথা বলে রাখি, তড়িৎবীক্ষণ যন্ত্র যে কেবল আধানের অস্তিত্ব প্রমাণ করে তা নয়, বিস্ফোরণটা তার বিভবটাকেও পরিমাপ করে। এখানে একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে রাখতে হবে এমন দূরত্বে যাতে এর কোনো প্রভাব না থাকে। তাহলে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে এখানে রাখলাম, কাছে রাখলাম, দেখলাম আবেশের ফলে তার স্বর্ণপত্র দুটোর বিক্ষেপ হচ্ছে। তাহলে আস্তে আস্তে আমরা যদি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে নিয়ে যাই, এমন একটা দূরত্বে নিয়ে যাব যে জায়গাটায় বিস্ফোরণটা আর থাকবে না, লিমিলিত থাকবে। তার মানে এই দূরত্বে কোনো তড়িতাবেশ ঘটবে না। এরপরে একটা আধান পরীক্ষক নিতে হবে। আধান পরীক্ষকটা একটা ধাতব চাকতি, যেটা একটা অন্তরক একটা হাতলের সঙ্গে যুক্ত। এবার এই চাকতির সঙ্গে একটা ফ্লেক্সিবল তার যুক্ত করতে হবে এই ধাতব চাকতিতে। তাহলে তখন দেখা যাবে যেটার বিস্ফোরণ ছিল না এমন একটা দূরত্বে ছিল, কিন্তু তার দ্বারা যুক্ত করলেই এর বিস্ফোরণ আমরা দেখতে পাব। এই যতটা বিস্ফোরণ হবে, যত ডিগ্রি হবে, সেটাই পৃষ্ঠতলের বিভবের পরিমাপ হবে। এই ধাতব চাকতিকে যদি আমরা উপর দিকে তোলা চলবে না, টাচ করিয়ে রেখে, স্পর্শ করিয়ে রেখেই সর্বত্র নিয়ে যেতে হবে। পর্যবেক্ষণে আমরা কি দেখব? পর্যবেক্ষণে দেখব বিস্ফোরণটা একই থাকবে, অর্থাৎ বিভবটা একই থাকবে। তাহলে এই পরীক্ষা দ্বারা প্রমাণ করা গেল যে পরিবাহীর পৃষ্ঠের সর্বত্র বিভবটা কী হয়, সমান থাকে। আমাদের যে আইডিয়া ছিল, এখানে যেহেতু আধান বেশি সুতরাং এখানটায় বিভবটা বেশি হবে এবং এর বিস্ফোরণটা বেশি হবে, কিন্তু দেখা যাবে সব জায়গায় বেশি ঘনত্ব কম ঘনত্ব সব জায়গাতেই দেখা যাবে বিস্ফোরণটা একই থাকবে। তাহলে এই পরীক্ষা দ্বারা প্রমাণ করা গেল যে আয়ত পরিবাহীর তলটা একটা সমবিভব তল। আরও একটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে দেখানো যাবে যে পরিবাহীরতে আধান দিলে তার বহিঃপৃষ্ঠের তলটা সমবিভব তল হয়, আর অভ্যন্তরেরও প্রতিটা বিন্দুতে বিভবটা যে সমান হয় স্পেসে, সেটা কোনো তল নয়, স্পেসের যে কোনো একটা বিন্দুতেও বিভবটা সমান হয় এবং ওই পৃষ্ঠের বিভবের যে সমান হয় সেটা আমরা এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা প্রমাণ করে দেখাতে পারি। একটা ফাঁপা পরিবাহী বাক্স লাগবে। ফাঁপা পরিবাহী বাক্সকে একটা অন্তরক আসনের উপর বসাতে হবে। তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে এমন একটা অবস্থানে রাখতে হবে
তড়িতাবেশ ঘটবে না। আধান দিয়ে রাখি পরিবাহীতে, বাইরের পৃষ্ঠেই আধানটা থাকবে, অন্তরক থাকায় আর্থিং হতে পারবে না। এর ফলে এটাকে যখন কাছে রাখবো তখন এখানে বিস্ফোরণ দেখা যাবে, কিন্তু আমরা আস্তে আস্তে সরাতে সরাতে এমন একটা জায়গায় আনবো যে জায়গায় বিস্ফোরণটা থাকবে না। তার মানে এই তড়িতের দ্বারা তার আবেশ ঘটছে না। এরপরে যে বিক্ষেপটা হবে সেটা নিশ্চয়ই এর বিভবের দরুন বিক্ষেপ হবে। আমরা জানি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র বিভব পরিমাপ করে, আধানের অস্তিত্বও যেমন নির্ণয় করে, সেরকম বিভবটাকেও পরিমাপ করে। আর বিস্ফোরণ বেশি হলে বিভব বেশি, বিস্ফোরণ কম হলে বিভব কম হবে। তা এটা পরীক্ষা করতে গেলে কী করতে হবে, একটা আধান পরীক্ষক নিতে হবে, তার চাক থেকে একটা ফ্লেক্সিবল তার দিয়ে, পরিবাহী তার দ্বারা এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে চাকতির সঙ্গে যুক্ত করতে হবে। এইবার এই আধান পরীক্ষককে ওপর থেকে যত আমরা নিচের দিকে নিয়ে যাব এর বিস্ফোরণটা বাড়তে থাকবে। প্রথমের দিকে এটা উন্মুক্ত থাকার ফলে কি হবে, এর নিজস্ব বিভবটা, পৃষ্ঠের বিভবটা পাবে না, বাইরের প্রভাব থাকবে। তার ফলে প্রথমের দিকে যখন নিয়ে যাব ততক্ষণ এর বিস্ফোরণটা বাড়তে থাকবে, কিন্তু একটা দূরত্বের পর দেখা যাবে বিস্ফোরণটা সর্বাধিক হবে। মনে করি এই গভীরতার পর থেকে বিস্ফোরণটা ম্যাক্সিমাম হলো। এই বিস্ফোরণটা এবার আমি যত নিচের দিকে নিয়ে যাব একই বিস্ফোরণ থাকবে, প্রথমের দিকে বাড়তে থাকবে, পরে বিস্ফোরণটা একই থেকে যাবে। এই থিটা অ্যাঙ্গেল যে বিস্ফোরণটা হয়েছে, এটা আমরা এই রেখার পর থেকে যত নিচের দিকে নিয়ে যাব বিস্ফোরণটা কিন্তু একই থাকবে। এবং এর কাছাকাছি জায়গায় বা নিচের গভীরতায় যে কোনো জায়গায় যে কোনো বিন্দুতেই যদি আমরা রাখি দেখা যাবে ওই বিস্ফোরণটা একই আছে, তার মানে বিভবটা একই আছে। এবার যদি আমরা এই চাকতিটাকে বাইরে বের করে এনে যদি এর গাত্রে লাগিয়ে দেই, তাতেও দেখা যাবে বিস্ফোরণটা একই থাকবে, কমবেও না বাড়বেও না। তার মানে পৃষ্ঠের বিভবটাও যা, অভ্যন্তরস্থ বিন্দুতে বিভবও তা। তাহলে এটা দুটো জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেল, যে ভেতরের প্রতিটা বিন্দুতে বিভবটা সমান হয়, আবার পৃষ্ঠের যে বিভব সেই বিভবটাই হয় ভেতরের প্রতিটা বিন্দুর বিভব। এরপর সমবিভব তল অঙ্কনের কৌশল বা পদ্ধতি। প্রথমেই আমরা তড়িৎ বলরেখা অঙ্কন করব, তারপর যে বিন্দুতে সেই বিন্দুগামী একটি তল এমনভাবে কল্পনা বা অঙ্কন করতে হবে যাতে তলটি তড়িৎ বলরেখার লম্ব হয়। কারণ আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের উপর লম্ব হয়, আগেই আমাদের প্রমাণ হয়েছে। এই হলো অঙ্কনের নিয়ম। এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা বিভিন্ন ক্ষেত্রে কীরকম সমবিভব তল হবে সেটা আঁকতে পারি। একটা সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে সমবিভব তল কেমন হবে সেটা দেখা যাক। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে তার বলরেখাগুলোকে আমরা আঁকি সমান্তরাল বলরেখা। এই তড়িৎ ক্ষেত্রের যে বিন্দুতে বিভবটা সমান, কাছের বিন্দুগুলোর বিভবগুলো বেশি হবে, দূরের বিন্দুতে বিভব কম হবে। তা সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে একই দূরত্বে এই বিন্দুতে বিভব যা, এই বিন্দুতেও বিভবতা, এখান থেকে একই দূরত্বে এই বিন্দুর বিভবতা, এই বিন্দুর বিভবতা, এই বিন্দুর বিভবতা। সুতরাং এই বিন্দুগুলোকে যোগ করে একটা তল কল্পনা করতে হবে। তাহলে এই বিন্দুগুলোকে যোগ করলে যে তলটা আমরা পাবো ঠিক এই তড়িৎ বলরেখার লম্ব হওয়া চাই। লম্ব তলটাই হলো সমবিভব তল। ঠিক তার থেকে কিছুটা দূরের বিন্দু যদি হয়, এখান থেকে যতটা দূরে এই বিন্দুর বিভব চা এর তুলনায় কম হবে। এটাকে যদি আমরা ধরে নেই 10 ভোল্ট, এটা কমে গিয়ে হয়ে গেল 9 ভোল্ট। এই বিন্দুটাও বিভব 9 ভোল্ট, এই বিন্দুরও বিভব 9 ভোল্ট, এটারও 9 ভোল্ট, এটারও 9 ভোল্ট। তাহলে এই বিন্দুগামী, এই সমবিভব 9 ভোল্টের বিন্দুগামী একটা তল কল্পনা করতে হবে। সেই তলটা হবে 9 ভোল্টের একটা সমবিভব তল। তারপরে ঠিক সমান দূরে
আরেকটা বিন্দুতে বিভব একটু কমে যাবে, এটা ভাবলাম 8 ভোল্ট। 8 ভোল্টের একটা সমবিভব তল এটা হবে। তো আমাদের ছবিতে এটাকে সরলরেখা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো 3Dতে কল্পনা করতে হবে। এগুলো এক একটা সমতল হবে এবং সমান্তরাল তল হবে। সেটা যদি একটু কল্পনা করা যায়, এই রকম একটা সমান্তরাল তল হবে। এই তলগুলোই হচ্ছে সমবিভব তল। এবং এটা কীরকম হলো? সুষম তড়িৎ ক্ষেত্রে এটা সমতল হলো। এরপরে কোনো একটা বিন্দু আধানের দরুন সমবিভব তল কেমন হবে সেটা এঁকে দেখা যাক। নিয়ম অনুযায়ী আগে আমাদের এই তড়িৎ বলরেখা নির্গত হবে। ধনাত্মক আধান থেকে বাইরের দিকে তড়িৎ বলরেখাগুলো নির্গত হয়। এবার এদের যেসব বিন্দুতে বিভবটা সমান, মনে করি এখান থেকে একই দূরত্ব এই বিন্দুতে প্রতিটা বিন্দুতে বিভব সমান দূরে সমান। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দেই, ঠিক যেন এটার উপর তলটা যেন আর লম্ব বরাবর হয়, তার মানে এটা একটা গোলক হবে। গোলকের সঙ্গে এই যে বহির্মুখী যে ব্যাসার্ধ বরাবর এই বলরেখাগুলো লম্ব হবে। সুতরাং প্রতি ক্ষেত্রে লম্ব তল ভাবতে গেলেই এটা কি হয়ে যাচ্ছে? একটা গোলক হয়ে যাচ্ছে। ঠিক সেরকম এর মধ্যেও যদি একটা আরেকটু অল্প দূরে যদি আমরা নেই, সেই দূরত্বেও প্রতিটা বিন্দুতে বিভবটা সমান, এটা একটা সমবিভব তল হবে। এটা যদি 100 ভোল্ট হয়, এইটা মনে করো 90 ভোল্ট, তারপরেরটা 80 ভোল্ট, এই দূরত্বে মনে করি 80 ভোল্ট। তাহলে এখান থেকে এই একই দূরত্বে এই বিন্দুগুলোকে যদি আমরা লম্বভাবে একটা তল কল্পনা করি, তাহলে আরও একটা গোলক আমরা পেয়ে যাব, যেটা সমবিভব তল বিশিষ্ট একটা গোলক পেয়ে যাব। আবার এই রকম দূরে যদি আমরা এটা ধরি 70 ভোল্ট, আরও কমে গেল, তাহলে সেই বিন্দুতে একই দূরত্বের বিন্দুতে এখানেও 70, এখানেও 70, এখানেও 70, এখানেও 70, এগুলোকে যদি যোগ করি 70 ভোল্টের একটা সমবিভব তল বিশিষ্ট আরেকটা গোলক পেয়ে যাব। তাহলে এটা কীরকম হলো? সমকেন্দ্রিক গোলক হলো হচ্ছে সমবিভব তল। কার ক্ষেত্রে? বিন্দু আধানের ক্ষেত্রে। এবার রৈখিক আধানের ক্ষেত্রে কীরকম হবে? একটা তারে যদি ধনাত্মক আধান থাকে, এটা থেকে যে তড়িৎ বলরেখাগুলো নির্গত হবে এবং লম্বভাবে তড়িৎ বলরেখা নির্গত হবে। 3 ডাইমেনশনাল ভাবলে সব দিকেই নির্গত, এই সামনের দিকেও আছে, এই অ্যাঙ্গেলও আছে, এই বোর্ডের পেছনের দিকেও এই বলরেখাগুলো আছে। দূরে একটা বিভব যদি ভাবি যে এখানে 100 ভোল্ট, এদিকেও সমান দূরে এটা ধরে নিলাম 100 ভোল্ট। তাহলে এখানে একটা তল কল্পনা করলে 3Dতে ভাবলে সব দিকেই তো তড়িৎ বলরেখা আছে, তাহলে সমান দূরে যদি আমরা তলটা কল্পনা করি, এই তলটা একটা বক্রতল হয়ে যাবে। তার মানে এটা একটা চোঙাকার হয়ে যাবে। আবার এইরকম একটা দূরে যদি ধরি, দূরের বিভব মনে করি 90 ভোল্ট, তাহলে ঠিক এদিকটাতেও কী হবে? প্রতিটা বিন্দুতে সমান দূরের বিন্দুতে 90 ভোল্ট হবে। এবার যদি আমরা এটাকে একটা তল কল্পনা করি, এখানেও একটা চোঙাকার একটা সমবিভব তল হবে, যার বিভবটা এটার তুলনায় কম। আমাদের উদাহরণ অনুযায়ী যদি এটা 100 ভোল্ট হয়, এটা হবে 90 ভোল্ট। এক্ষেত্রে তাহলে কি সমবিভব তলটা কীরকম হচ্ছে? চোঙাকার হচ্ছে। একই অক্ষযুক্ত চোঙগুলোই হবে এর সমবিভব তল। এবার দুটি যদি সমপ্রকৃতির আধান থাকে, বিন্দু আধান, দুটোই পজিটিভ হতে পারে অথবা দুটোই নেগেটিভ হতে পারে। তা এদের ক্ষেত্রে আমাদের জানা আছে বলরেখাগুলো কীরূপ হয়। আমরা সবুজ রেখা দিয়ে সেই বলরেখাগুলো আঁকলাম। সমবিভব তল অঙ্কনের নিয়ম হচ্ছে প্রথমেই আমাদের বলরেখা অঙ্কন করতে হবে। এবার একটা দূরত্বে সমবিভব যে বিন্দুগুলো,
সেই বিন্দুগুলোকে যোগ করলে আমরা এইরকম একটা গোলক পাব। যদিও একটা সুষম গোলক হবে না, যেহেতু এখানে বিভিন্ন জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিভিন্ন হচ্ছে, সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে না, সেই জন্য গোলকগুলো একটু ডিম্বাকার হয়ে যাচ্ছে। তা এই সমবিভব তল এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এখানেও এর লম্ব বরাবর এইগুলো হবে। এই রকম আমরা নীল রেখাগুলো পাবো সমবিভব তল। কার ক্ষেত্রে? যখন দুটো আধান সমপ্রকৃতির হবে, হয় দুটোই পজিটিভ, না হয় দুটোই নেগেটিভ। এই বিন্দু আধান যদি কাছাকাছি থাকে তাহলে এই নীল রেখাগুলো দ্বারা আমরা সমবিভব তলকে কল্পনা করলাম। এবার বিপরীতধর্মী বিন্দু আধানের ক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ, অথবা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তাতে সমপরিমাণ আধান থাকে কিন্তু বিপরীতধর্মী আধান থাকে। তাদের বলরেখা কীরূপ হবে সেটা আমরা এই সবুজ রেখা দ্বারা দেখানো হয়েছে। এবার প্রতিটা বিন্দুতে যেখানে যেখানে বিভব সমান সেখান দিয়ে একটা তল কল্পনা করলাম। এটা একটা গোলকীয় তল হলো, তার কিছু দূরে আবার একটা বিন্দুতে একটা তল কল্পনা করা হলো। এইভাবে আমরা সমবিভব তল পাবো। আর এখানে একটা সমতল পাবো মাঝে মিডল বিন্দুতে, এটা প্রত্যেকের প্রায় বলরেখার সঙ্গে লম্বভাবে করলে এটা একটা সমতল হবে। তারপরে এটা একটা গোলীয় তল হবে। এই রকম সমবিভব তলগুলো আমরা পাবো এই ছবি অনুযায়ী। থ্যাংক ইউ ফর ওয়াচিং।